আমরা একটু ডার্ট প্র্যাকটিস করি ততক্ষণ। হ্যাঁ, আমরা মোটামুটি বললাম যে হচ্ছে ফ্লাটার ডার্ট ছাড়া ডার্ট প্যাড। আমরা বললাম যে ফ্লাটার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডার্ট। তো এখন আমি যেহেতু আমি বলছি যে ডার্ট হচ্ছে ফ্লাটার ইউজ করে, তার মানে ডার্ট যদি আমি না জানি তাহলে ফ্লাটারের কাজ নিয়ম অনুযায়ী করতে পারবো না। কিন্তু ডার্টের কনসেপ্ট আমরা শিখেছি, নিউ একটা ডার্ট প্যাড নিই। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন হতে পারে, ভাই এটা কি হুট করে এটা আমরা কোথায় আসলাম? ফ্লাটারের সাথে অলরেডি আছে, ফ্লাটারের মধ্যে ডার্ট আছে, এই কারণে আমরা আলাদাভাবে ইনস্টল দেওয়া লাগছে না। কিন্তু আমি যদি ফ্লাটার ইউজ না করে ডার্ট দিয়ে কোনো কাজ করতে চাই সেইটাও পারি, তার জন্য আমাকে আলাদাভাবে ডার্ট ইনস্টল দিতে হয়। কিন্তু ফ্লাটার যেহেতু ডার্ট ছাড়া চলতে পারে না, এই কারণে ওর এসডিকের মধ্যে ডার্ট অলরেডি ইনক্লুডেড, এই জন্য আমার আলাদা করে ডার্ট সেটআপ দেওয়া লাগলো না, আদারওয়াইজ লাগতো। আমি যদি এর পরেও চাই আমি আলাদাভাবে ডার্ট সেটআপ দিতে পারি, তো সেটার আর প্রয়োজন হয় না। তো কম্পিউটারে ডার্ট সেটআপ না দিয়ে আমাদের একটু সুবিধার জন্য ডার্ট প্যাড নামের একটা ওয়েবসাইট, এটা ডার্টের অফিসিয়াল ওয়েবসাইট ডার্ট প্যাড। এটা অনেকটাই যে দেখছেন আমরা যে প্যাড ইউজ করি না, অনেকটা সেরকমই, এটা নোটবুক টাইপ। dartpad.dev ওয়েবসাইটটার নাম, অ্যাড্রেসে। এখানে গেলে আপনি ডার্টের কোড এখানে প্র্যাকটিস করতে পারবেন। মানে এটার অনেকটা প্লেগ্রাউন্ড। আমরা হচ্ছে এটা যেমন খেলা করলে একটা প্র্যাকটিস করার জন্য, এটা হচ্ছে আপনি ডার্ট কোড প্র্যাকটিস করার একটা প্লেগ্রাউন্ড। তো ডার্ট কোড আমরা শেখার আগে সিম্পলি কয়েকটা জিনিস আমরা একটু শিখে আসবো, মানে যে বুঝে আসবো। আর অলরেডি যদি বুঝে থাকে তাহলে একটা ঝালাই করবো। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে কতটুকু জানি। ভ্যারিয়েবল কে বলতে পারবেন? আপনাদের আইসিটি ছিল না? সবার আইসিটিতে বাধ্যতামূলক করছে। যারা নতুন এদের তো আইসিটি থাকার কথা না, আমাদের সময় ছিল না, কিন্তু এই যে নতুন যারা, এদের তো মনে হয় ছিল। আচ্ছা, আইসিটি যারা পড়ছেন তারা সি তো একটু হলেও দেখার কথা, যে অনেকে মাথা মনে হয় তার মানে পড়ছে। হ্যাঁ, তো ওখানে কিন্তু আমরা দেখে আসছি ভ্যারিয়েবল, সিম্পল কিছু ডাটা টাইপগুলো আমরা দেখে আসছি। তো আমরা ওইগুলাই একটু দেখবো। হ্যাঁ, যারা জানেন তারা তো খুবই ভালো, আর আমি প্রত্যেকের জন্য নতুন করে একটু ভ্যারিয়েবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় একটু দেখবো। আচ্ছা, এই বিষয়টা একটু জটিল, এটা আমি মুখেই বলি। তো ভ্যারিয়েবল মূলত কি বলছে, যে এটা ভ্যারিয়েবল is an abstract storage location paired with an associated symbolic name। মানে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবল এমন কিছু যেখানে আমরা টেম্পোরারি ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে পারি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই আমার এটা দরকার, আমি কেন ভ্যারিয়েবলগুলো এত আমি প্যারা নিব, আমার কেন টেম্পোরারি স্টোর করার দরকার আছে? আমি একবারেই তো কাজ করে ফেলতে পারি। তো আমি এক্সাম্পল হিসেবে বলি, আমি চাচ্ছি যে দুইটা সংখ্যার যোগ করতে, তাই না? আমি চাচ্ছি দুইটা সংখ্যার যোগ করতে, মানে আমি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছি সিম্পলি, যে শুধু যোগ করতে পারবে দুইটা সংখ্যা। তো এইটা তো ফ্লাটারের করার ক্ষমতা নাই। ফ্লাটার তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ফ্লাটার হচ্ছে ইউআই প্যাকেজ বা ইউআই টুলকিট, আমি অনেক আগেই বলে আসছি, একটা ফ্রেমওয়ার্ক। তাহলে ডার্ট যেহেতু এই কাজটা করবে, তাহলে ডার্ট এই কাজটা কিভাবে করে একটু দেখার দরকার আছে। তো ডার্ট আমি সরাসরি তো ডার্টকে বলতে পারছি না যে তুমি দুইটা সংখ্যা যোগ করো, আমাকে তোকে কোথাও না কোথাও আগে বলে দিতে হবে, যেখানে ইউজার এন্ট্রি দিবে এবং সেই ভ্যালুটা ও কোথাও একটা সেভ রাখবে, তারপরে সেটা যোগ করে আমাকে আউটপুট দেবে। বিষয়টা এরকম হওয়ার কথা না। তো এই কারণে আমার ওই যে আমি যে সংখ্যাটা ওকে দিব ডার্টকে, সেই সংখ্যাটা কোথাও একটা স্টোর রাখতে হবে, সেই জিনিসটাই হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো সিম্পলি আমি বলি আমি চাচ্ছি 3 আর 5 দুইটা যোগ করব, একদম হবে। তা আমি কি সরাসরি এমন 3 + 5 যদি লিখে দিই, তাহলে তার যোগ হবে না, ও তো বুঝবে না 3 + 5 কি, ও কিন্তু ইরর খেয়ে পড়ে থাকবে, ও তো কিছুই বুঝবে না। আমার তো তাহলে ওকে আগে বলে দিতে হবে যে 3 কি জিনিস, 5 কি জিনিস, এবং এই দুইটার সাথে আমি একটা অপারেটর, যাই হোক, এটা হচ্ছে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, মাল্টিপ্লাই হতে পারে না, যে কোনোটা হতে পারে। তো আমি আগে থেকে ওকে বলে দেবো যে ভাই আমি তোমাকে এমন একটা জিনিস দিচ্ছি, এই দুইটার এই কাজ করে আমাকে ব্যাক দাও। তো সিম্পলি আমি প্রথমে যেটা করবো,
আমি একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, যে এটা কি টাইপ ভ্যারিয়েবল হতে পারে। আমরা ডাটা টাইপগুলো বুঝি কিনা একটু বলি। ইন্টিজারের সাথে পরিচিত আছি আমরা, ইন্টিজার তো জানার কথা। এগুলো আমাদের পূর্ণ সংখ্যা পড়ে আসছে না আমরা। তো পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যার মধ্যে ডিফারেন্স। একটা পূর্ণ সংখ্যা হচ্ছে সংখ্যাটার মানে পুরাটা পূর্ণ সংখ্যা হবে, আর যখন আমি দশমিক দেবো দশমিকের পরে একটা পূর্ণ সংখ্যা থাকবে। তো ইন্টিজার হচ্ছে ওখান করে পূর্ণ সংখ্যা। তো আমি চাচ্ছি যে দুইটা পূর্ণ সংখ্যা যোগ করতে, তার মানে 2 আর 3 দুইটাই তো পূর্ণ সংখ্যা, তাই না? তো 2 আর 3 আমি যাচ্ছি, আমি এখন ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম, যার নাম দিলাম ভ্যারিয়েবল 1, যার ভ্যালু হবে হচ্ছে 2। আর আমি বললাম 3 যোগ করবো, তাহলে আরেকটা পূর্ণ সংখ্যা যেটা নাম দিলাম ভ্যারিয়েবল 2, যার ভ্যালু হবে 3। তো এখন আপনি খেয়াল করেন আমাদের এখানে যে কথাটা ছিল যে ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবল, এটা এমন একটা অ্যাবস্ট্রাক্ট লোকেশন যেটা পেয়ার থাকবে। পেয়ার মানে তো বুঝি, পেয়ার বুঝি না, জোড়ায় জোড়ায় থাকা। তো এটা জোড়ায় জোড়ায় থাকবে কার সাথে? এর তার মানে একটা নামের সাথে ভ্যারিয়েবলটা, অবশ্যই ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করতে কোনো একটা নাম দিয়ে আমাদের ইনিশিয়ালাইজ করা লাগবে, তাই না? তো এইখানে আমার হচ্ছে ভ্যারিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার, যার নাম হচ্ছে ভ্যারিয়েবল 1। এই দুটা জোড়ায় জোড়ায় থাকছে না, এইটা কথাই মূলত আমরা ওখানে বুঝতে পারছি। এবং এর ভ্যালুটা কত? 2। আর ভ্যারিয়েবল 2 নামে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি যার ভ্যালু হচ্ছে 3। এখন সিম্পলি আমি চাচ্ছি ডাট এই দুইটাকে যোগ করে আমাকে দেখা, তাহলে আমি সহজে একে বলে দিতে পারি যে ভাইয়া তুমি প্রিন্ট করো, প্রিন্ট var1 প্লাস var2, দ্যাটস অল। এবার আমার ডার্ট এটা যদি আমি রান করি তাহলে ও আমার রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা। পেয়েছি না 5? তার মানে আমরা ডার্টে একটা ক্যালকুলেটর বানাই ফেলছি। এখন যদি সিম্পল এই দুইটা আমি নিজের মতো চেঞ্জ করবো আর ওকে বলে দেবো যে ভাই তুমি যোগ করো, ও আমাকে যোগ করে প্রত্যেকবার রিটার্ন দিয়ে দেবে। তাহলে আমরা ইন্টিজার টাইপ বুঝছি না, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল দিয়ে আমরা যোগ করতে পারছি। এখন কথা হচ্ছে আমি কি সবসময় ইন্টিজার টাইপে দেবো? আমার কখনো দশমিকে তো যোগ হওয়ার কথা মানে হতে পারে, তাই না? তা আমি যদি 2.5 দিই, ও তখন দেখবো আমাকে ইরর দিবে। আমি যদি এটা রান দিই, ও বলবে যে এখানে কি দিচ্ছে, ইরর কম্পাইলিং টু জাভাস্ক্রিপ্ট, মানে ও এটা কম্পাইলই করতে পারছে না। এর কারণটা কি? এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান বি অ্যাসাইন টু এ ভ্যারিয়েবল অফ ইন্ট। অর্থাৎ এটা আমার পূর্ণ সংখ্যা না, এটা একটা ইন্টিজার না, এটা তো একটা দশমিক সংখ্যা, এটা একটা দশমিক আছে। তো যেহেতু এর দশমিক আছে, এটা তো তাহলে আমাদের ইন্টিজার হচ্ছে না। তাহলে আমরা কি টাইপ ডিক্লেয়ার করে দেবো? এই ক্ষেত্রে আমি বলে দেবো এটা একটা ডাবল। এটা হচ্ছে আর একটা ডাটা টাইপ যেটা হচ্ছে ডাবল। এটা আমরা ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিচ্ছি যে এটা হচ্ছে ডাবল টাইপ ডাটা হবে। এবং এবার যদি আমি যোগ করি তাহলে দেখবো যে আমার এই দুটা যোগ হয়ে রেজাল্টটা শো করে যাবে। মানে কত হবে? 12.5। এই দুটো আমরা বুঝতে পারছি। তার মানে আমরা ফ্লাটারে যখন দুইটা সংখ্যা যোগ করব, আমি আগে থেকেই জেনে নিব যে আমার কি কি টাইপ সংখ্যা হতে পারে। এখন সিম্পলি যদি আমি বলি, যদি বেশিরভাগ ক্ষেত্রেই আমি যদি একটা কারোর কাছ থেকে একটা মোবাইল নাম্বার এন্ট্রি দিই, সেখানে কি কখনো দশমিক নাম্বার আসবে? আসার তো কথা না, মোবাইল নাম্বারের মধ্যে তো দশমিক থাকে না। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার যখন পূর্ণ সংখ্যা এন্ট্রি নিতে হবে, আমি এইভাবে এখানেই রেস্ট্রিক্ট করে দেব। এই টাইপ বাদে অন্য কোনো টাইপ ডাটা সে এন্ট্রি দিতে পারবে না, তো যোগ হবে না। এবার হচ্ছে সেমভাবে আমি যখন হচ্ছে দশমিক সংখ্যা যোগ করতে চাইবো, তখন সেটাকে ডাবল টাইপ আগে থেকে বলে দেবো, তাহলে ওটা যোগ হবে। তো এই গেল আমাদের দুই রকম ডাটা টাইপ। আর একটা আছে, সেটা হচ্ছে এখন আমরা কি সবসময় শুধু যোগই করবো? আমার তো অন্য কিছু শো করার প্রয়োজন হতে পারে, আমার ওখানে একটা নামও শো করার প্রয়োজন হতে পারে, তাই না? আমি সেটা কিভাবে করব? আমি দিলাম যে ভ্যারিয়েবল 1 এর নাম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এখন স্কিল ডেভেলপমেন্ট যখন দিচ্ছি, এ আমাকে একদম সাথে সাথে ইরর ধরে দিচ্ছে। কেন ইরর হচ্ছে? কেননা এটা তো আমার দশমিক বা ডাবল ভ্যালু না, এটা একটা টেক্সট হচ্ছে আমাদের টেক্সটের ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। এখানে এই যে বলে দিচ্ছে যে আমার একটা স্ট্রিং টাইপ ডাটা কখনোই ডাবলে আমি অ্যাসাইন করতে পারবো না। আর বিষয়গুলো কি কঠিন মনে হচ্ছে আমাদের কাছে?
আচ্ছা, এখানে আমি এখানে সেই ক্ষেত্রে এই ভ্যারিয়েবলটা না আমরা স্ট্রিং দিয়ে দেবো। যখন স্ট্রিং দিব আমার ইররটা উঠে গেল। এবার এখানে গিয়ে আমার হচ্ছে ধরা খাইছে, এখানে গিয়ে আমার লাল দাগ আছে, বুঝছেন? এখানে ইরর দেখা যাচ্ছে লাইন 5-এ, 5 নম্বর লাইনে কি আছে, আমি কি করছি, আমি হচ্ছে একটা টেক্সটের সাথে 10 যোগ করতে যাচ্ছি। সেটা কি সম্ভব? আমি কখনো একটা সংখ্যা কি কখনো হচ্ছে ওয়ার্ডের সাথে যোগ করতে পারি? পারি না। এই কারণে আমাদের এই ইররটা দেখাচ্ছে, বলছে the argument type int can be assigned to parameter type string। মানে আমি কখনোই একটা ইন্টিজার টাইপ ডাটার সাথে একটা স্ট্রিং টাইপ ডাটা যোগ করতে পারি না। বুঝতে পারছে? সেই ক্ষেত্রে আমি যদি এইটাও একটা স্ট্রিং করে দিই তাহলে কিন্তু এটা যোগ হওয়ার কথা, স্ট্রিং ভ্যারিয়েবল টু, কিন্তু এইটা তো ইন্টিজার টাইপ ডাটা, এটা তাহলে চেঞ্জ করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল অ্যাপ্লিকেশন, এত করে। এবার যদি আমি এটা রান করি তাহলে কি হবে বলুন তো? তাহলে ওই দুইটা আমার স্ট্রিং ও যোগ করে দিল, এই যে যোগ করে পাশাপাশি বসাই দিয়েছি। তার মানে আমি স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করতে পারছি, ও পাশাপাশি যোগ করে একটা ফুল সেন্টেন্স বানাই দিয়েছি। তাহলে আমরা 3 রকম ডাটা টাইপ কি বুঝতে পারছি? ভ্যারিয়েবল টাইপ কি কি শিখলাম আমরা? একটা হচ্ছে ইন্টিজার আর আরেকটা হচ্ছে স্ট্রিং। যদি এইগুলো আমরা বুঝে থাকি তাহলে এখন এর মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো না। কম্প্যারিজন অপারেটর কেউ নাম বলতে পারবে? যে একটা আমরা কম্প্যারিজন করার জন্য যে যে অপারেটর ইউজ করি, আমরা লেস দেন, গ্রেটার দেন, এগুলোর নাম শুনছি না? এগুলো কি করে আমরা কম্প্যারিজন করি না একটার সাথে আরেকটা। তো সেম ভাবে আমি একটা দিই যে ইন্টিজার var1 = 5, ইন্টিজার var2 = 3। এবার আমি সিম্পলি আপনাদের একটা কম্প্যারিজন অপারেশনের কথা বলি। সেটা হচ্ছে আমি যদি বলি যে var1 greater than var2, এই কথাটা সত্য না মিথ্যা? var1 is greater than var2, এই কথাটা সত্য না মিথ্যা? দেখে সত্য না? সত্য। কেন সত্য? কারণ 5 হচ্ছে অবশ্যই 3 থেকে বেশি। তাহলে এটা আমি যদি প্রিন্ট করি তাহলে দেখেন কি হয়, var1 greater than var1 greater than var2। এবার প্রিন্ট করলে আমার রেজাল্ট দেখেন, আমার প্রোগ্রাম এত ইন্টেলিজেন্ট, ও অটোমেটিক আমাকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর তার ইন্টেলিজেন্ট, ও বুঝে গেছে যে আমি কি চাচ্ছি। আমি চাচ্ছি যে এই ভ্যালুটা ট্রু না ফলস ও আমাকে দেখা। এইটার জন্য আরেকটা ভ্যারিয়েবল টাইপ আছে, সেটাকে আমরা বলি বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলে আমি অ্যাসাইন করতে পারি শুধু দুইটা জিনিস। আমি যদি বুল রেজাল্ট দিই, বুলিয়ান টাইপটা আমরা লিখি বুল রেজাল্ট ইজ ইকুয়াল টু সামথিং একটা কিছু হবে। আমি চাচ্ছি যে এই কম্প্যারিজনটা আমি এখানে শো করি, মানে রেজাল্টে আমি স্টোর করি এই কম্প্যারিজনটা। তাহলে এখানে কি ঘটবে বলেন তো, যে var1 greater than var2 কথাটার যে এই কম্প্যারিজনটার যে রেজাল্ট আসবে সেটা রেজাল্টে স্টোর হয়ে থাকবে। আমরা একটু 1 মিনিট ব্রেক। তো যেটা বলছিলাম যে আমরা var1 greater than var2 এর যে এই কম্প্যারিজনটার যে রেজাল্টটা হবে সেটা আমাদের এই যে বুলিয়ান টাইপ রেজাল্টে, মানে এই বুলিয়ান যে আমি একটা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল নিয়েছি, এই ভ্যারিয়েবলে স্টোর হবে। আমি কি বললাম, বুলিয়ানের
স্ট্রং হতে পারে শুধু দুই রকম ভ্যালু, হয় সত্য নয় মিথ্যা। এর বাইরে অন্য কিছু আমি যদি বুলিয়ানে এখন চাই যে আমি একটা 5 স্টোর করবো, সেটা কি পারবো? সেটা পারবো না। এর কারণ বুলিয়ানের যে ডাটা টাইপ ও আমার কাছ থেকে শুধু নেবে হোয়াইট ফলস, যে কোনো একটা ভ্যালু, মানে কম্প্যারিজন ভ্যালুই অনেক, যেটা ট্রু নয় ফলস এরকম ডাটা এর বাইরে নেবে না। তো সেই ক্ষেত্রে আমি যখন ভ্যারিয়েবল 1 গ্রেটার দ্যান ভ্যারিয়েবল 2 দিচ্ছি, ওর মানে বুলিয়ান রেজাল্টে স্টোর আমি প্রিন্ট করতে পারি। এইটা যদি করি তাহলে আমার রেজাল্ট কি আসবে বলেন তো? আবার সে 2 এ আসবে, 5 গ্রেটার দ্যান 3। এবার যদি আমি সিম্পলি এটাকে একটু ঘোরাই দিই তাহলে কি হবে? ফলস আসবে। আর দুইটা কম্পারিজন অপারেটর আছে, কে কে বলতে পারবে? আর দুইভাবে আমরা কম্পারিজন করি, আরো দুই রকম। আর কি আছে? আরেকটা আছে না, সমান সমান var 1 সমান সমান var 2 কিনা, এটাও তো একটা কম্পারিজন নাকি? সেটাকে আমরা ডাটা লিখবো এইভাবে, ইকুয়াল ইকুয়াল। মানে আমি দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু সমান কিনা সেটা আমি চেক করব কিভাবে? কম্পারিজন ইকুয়াল ইকুয়াল দিয়ে, মানে ডাবল ইকুয়াল দিয়ে। এইভাবে আমি চেক করব যে ভ্যারিয়েবলের ভ্যালু সমান কিনা। এখন যেহেতু সমান না, ও ফলস কে দেখছে। আমি যদি এর ভ্যালুটা এখন পাস করে দিই তাহলে কি হবে বলেন তো? তাহলে আমার রেজাল্টটা ট্রু হয়ে যাবে। এই কম্পারিজনটা কি সবাই আমরা বুঝতে পারছি? তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস এবার শিখে ফেলেছি। ভ্যারিয়েবলের বেসিক এইগুলাই আমরা বেশিরভাগ ইউজ করি। আর কয়েকটা আছে, আমি আস্তে আস্তে দেখাই সেগুলা। এর মধ্যে আর একটা আছে, সেটা হচ্ছে var। এই ভ্যারিয়েবলের ডাটা টাইপের নামই হচ্ছে var। এই var যখন আমি দেবো, var লিখে যদি আমি var 1 লেখার পরে যদি আমি 5 দিই, তাও ইরর খাচ্ছে না। ইরর খাইছে? ইরর খাই না। আমি যদি 5.5 দিই তাও ইরর খাচ্ছে না। কিন্তু আগের বার যখন আমি ইন্টিজার টাইপ দিচ্ছিলাম তখন 5 দিলে ওকে, কিন্তু 5.5 দিলে কিন্তু ইরর খাচ্ছিল, মনে আছে? কিন্তু এখন খাচ্ছে না কেন? আবার আমি যদি এইটাকে কোনো একটা টেক্সটও লিখি তাও কিন্তু ও হচ্ছে ইররটা খাচ্ছে না। এর কারণটা কি? এর কারণ ডাটার এইটা হচ্ছে এমন একটা ডাটা টাইপ বা ভ্যারিয়েবলের টাইপ যেটা হচ্ছে ও ইন্টেলিজেন্টলি ধরে নেয় যে আমি এর মধ্যে কি ধরনের ডাটা রাখছি। এটা স্ট্রিং টাইপ নাকি ইন্টিজার টাইপ নাকি এটা হচ্ছে ডাবল টাইপ, ও অটোমেটিক ধরে নেয়। তো আমি যেটা বলছি এটাকে একটু প্রমাণ করার জন্য আমরা একটা টেস্ট var 1 ডট রান টাইম টাইম, আমি যখন এটা দেবো এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা কি ধরনের সেটা আমাকে ডাট বলে দেবে। দেখেন var 1 এর ডাটা টাইপ বর্তমানে কি আছে? স্ট্রিং আছে, তাই না? টেক্সট হলে আমরা কি বলছিলাম? স্ট্রিং। এবার আমি যদি জাস্ট 5 দিই তাহলে এটা কি টাইপ হবে? এইটা কি টাইপ? ইন্টিজার টাইপ। দেখি এবার আমাদের রেজাল্টে কি আসে। ইন্টিজার টাইপ আসছে না? এবার সেম ভাবে যদি আমি এটাকে যদি 5.5 দিয়ে দিই তাহলে কত আসার কথা? তাহলে এটা ডাবল আসার কথা, তাই না? তাহলে আমরা এই 4 ধরনের ডাটা শিখে ফেলছি না? এটা ভুল হবে আমাদের। এটা ভুল হলে কিন্তু ফ্লাটারে গিয়ে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এইগুলো আমাদের খুব বেশি দরকার। তাহলে আমরা কি কি শিখলাম আরেকবার আমি বলি। ইন্টিজার শিখছি, তারপরে ডাবল শিখছি, তারপরে স্ট্রিং শিখছি, তারপরে একটা বাদ চলে গেল, আরেকটা শিখছি আমরা বুলিয়ান। বুলিয়ান ইকুয়াল তো কম্পারিজন, ও তো আর আমাদের ভ্যারিয়েবল টাইপ না। বুলিয়ান শিখছি এবং লাস্টে সবগুলা একটার মধ্যে থাকে, সেটা হচ্ছে var। var অটোমেটিক কি করবে? চিনে নেবে যে ওটা কি টাইপ। ও ডাজেন্ট ম্যাটার, ইন ডাজেন্ট ম্যাটার হচ্ছে ডাবল, স্ট্রিং ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা ওর মধ্যে দিলে ও নিয়ে নেবে। তো ভ্যারিয়েবলের এই কয়টাই। এরপরে আমরা আর কয়েকটা জিনিস দেখবো। তো সিম্পল একটা আরেকটা এক্সাম্পল দিই। এবার হচ্ছে আমরা একটু ফাইনাল
এখানে একটা আমাদের আমরা পায়ের ভ্যালু আগে লিখি। পায়ের ভ্যালু আমরা জানি না কত, পাই লাইফ অফ পাই দেখেন, লাইফ অফ পাই মুভি দেখি না আমরা? এটা তো অনেক ফেমাস হবে, অনেক 3.1416। আমরা এটা এটা সবাই বেশিরভাগ ও ইন পাই, এটা হচ্ছে ডাবল টাইপ তাই না, দশমিকের পরে ডাবল টাইপ। এবার আমি একটা কাজ করি, রেজাল্টটাকে প্রিন্ট করি। আমি পাইয়ের ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি। আমি প্রিন্ট পাই করলাম। এবার আমার এটা রান করছে, এটা বেশ ভালো, 3.1416 দেখাচ্ছে পাইয়ের ভ্যালু। এখন আমি যদি ইন ফিউচার এই পাইয়ের ভ্যালুটা কখনো চেঞ্জ করি, আমি তার পাইয়ের ভ্যালু হচ্ছে 4.1416। এখানে আমি দেখবো যে এখানে হচ্ছে আমার পায়ের যে রেজাল্ট সেটা শো করছে 4.1416, কিন্তু এটা তো হওয়ার কথা না। তো এখন আমি যখন জানছি যে পায়ের ভ্যালু তো জীবনেও চেঞ্জ হয় না, কোনোদিন কি চেঞ্জ হয়? তো এই রকম যখন কোনো সিচুয়েশন আমার আসবে যে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা আমার ইন ফিউচার কোনোদিন রান টাইমে চেঞ্জ করার প্রয়োজন হবে না, সেই জিনিসটা আমি ফাইনাল মানে এটা একবারে ফাইনাল। এই জিনিসটা আমি আর কখনো চেঞ্জ করবো না। যেই ফাইনাল দিলাম তখন বলছে আমি ভ্যালু দা ভেরিয়েবল পাই ক্যান অনলি বি সেট ওয়ান্স, মানে এই পায়ের ভ্যালুটা আমি একবারই সেট করতে পারি, মানে এটা আর চেঞ্জেবল না। তার মানে আমি যে নিচে যে পায়ের ভ্যালুটা আরেকবার চেঞ্জ করতে চাচ্ছিলাম এটা আমি পারছি না, লাল করে দিচ্ছি। তো এরকম আমরা প্রোগ্রামে যখন কোনো ভ্যালুকে আমি একবারই রাখতে চাচ্ছি যে একবারই থাকবে, এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, তখন আমি সেইটাকে ফাইনাল করে দিই। এটা বোঝাতে পারছি ফাইনাল কি কাজ করে? আরেকবার যেটা বলছি যে এমন কোনো ভ্যালু যে ভ্যালুটা আমি যে ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি কখনোই চেঞ্জ করব না, প্রোগ্রামে কখনোই চেঞ্জ করব না, একবার অ্যাসাইন করে দিই, আজীবন ওরকমই থাকবে। যেমন পাইয়ের ভ্যালু আমি একটা এজ এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে পাইয়ের ভ্যালু যেমন কোনোদিন চেঞ্জ হয় না, ও সেই শুরু থেকে 3.1416 আছে, আজীবন এইটাই থাকবে, তাই না? তো সেমভাবে আমাদের প্রোগ্রামে যদি এমন কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয় যে আমি যেটা ইন ফিউচার কখনোই চেঞ্জ করবো না, তাহলে আমরা সেটাকে ফাইনাল করে দেবো। এইটাই হচ্ছে বিষয়। যদি এটা বুঝে থাকি আমরা হচ্ছে এবার কয়েকটা ভ্যারিয়েবল বাদ দিয়ে একটু অন্য দিকে যাব। আমরা কম্প্যারিজন শিখছি না দুইটা ভ্যালুর মধ্যে? এখন আচ্ছা, এটা আমরা একবারে কনস্ট্যান্ট দিয়ে দিতে পারি, দিলেও সেম কাজ করার কথা, তাই না? এবার যদি পায়ের ভ্যালুটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইরো করছি, মানে আমি ফাইনাল যে কাজটা করে কনস্ট্যান্ট শুধুমাত্র ইন্টিজার টাইপ ডাটার উপরে কাজ করবে, মানে ডাবল টাইপ ডাটার উপরে কাজ করবে, এবং এই কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। আমি একবারে এটা একটা ভ্যারিয়েবল টাইপই দিয়ে দিচ্ছি, যে ভ্যারিয়েবলের যে টাইপ এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। তো এই জন্য আমি এই পায়ের ভ্যালু আর চেঞ্জ করতে পারছি না। এই দুইভাবে আর কি আমরা এটা করতে পারি, একটা হচ্ছে ফাইনাল দিয়ে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে। তো এটা যদি হয়ে যায় আমরা হচ্ছে একটু ইফিলসের দিকে চলে যাই। এটা হচ্ছে ইফিলস হচ্ছে এমন একটা স্টেটমেন্ট, আমরা এটা দিয়ে পৃথিবীর সব কিছু করে ফেলতে পারি। এটা চিন্তা করেন, যদি দিয়ে কি হয় না, যদি আমি রাজাও হয়ে যেতে পারি, যদি আমি ভিক্ষুক হয়ে যেতে পারি, পারি না? যদি আমি এভরিথিং হয়ে যেতে পারি, সেভাবে পৃথিবীতে সব কিছুই যদি দিয়ে হয়ে যায়। তো আমি সিম্পলি এই যদি একটু কাজ করবো, যে আমি একটা ইফ 5 greater than 3, তাহলে কি হবে? এই কথাটা কি হচ্ছে সত্য না মিথ্যা? আর যদি এবার যদি আমি বলি যে 2 greater than 3, সরি 5টা কেটে দিন,
টু গ্রেটার দ্যান 3, এটা মিথ্যা। তো এখন এই যদি দিয়ে আমি এর মধ্যে তাহলে যে কোনো ধরনের কাজ করতে পারবো না। একটু ইমাজিন করেন যে আমি চাচ্ছি যে এখানে টেক্সটটা শো করুক। কখন শো করুক? যখন হচ্ছে আমার এই কন্ডিশনটা সত্য হোক। এই কন্ডিশনটা পৃথিবীর যে কোনো কিছু হতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টু গ্রেটার দ্যান 3। আচ্ছা, এইখানে সরাসরি না দিয়ে আমরা এটা আগে থেকে ভ্যারিয়েবল অ্যাসাইন করে আসি। একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে আসলে এটা সুবিধা হবে। আচ্ছা, if এবং আরেকটা হচ্ছে ইলস। যদির সাথে আমি আরেকটা জিনিস যোগ করছি, যদি সঠিক হয় আর যদি না হয়। তার মানে এটা দিয়ে আমি যে কোনো কিছু করতে পারি। আমি একটা কম্প্যারিজন করছি, এতক্ষণ আমি ট্রু আর ফলস দেখাচ্ছিলাম না কম্প্যারিজন করে। এখন আমি যেটা করব যে যদি ভ্যারিয়েবল 1 গ্রেটার দ্যান ভ্যারিয়েবল 2 হয়, তাহলে আমি এখানে একটা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? যে এটা একটা টেক্সট ট্যাগ দিই। এবার এখানে একটু আমরা নতুন একটা জিনিস করব। এটা হচ্ছে var1 is greater than var2। এখানে একটা নতুন জিনিস করলাম। আপনারা এটা বুঝতে পারছেন কি করলাম? আর প্রিন্ট যে একটা স্ট্রিং ছিল, এর মধ্যে তো স্ট্রিং আমি পাস করছি। স্ট্রিং এর মধ্যে কিন্তু আমি আবার ভ্যারিয়েবলের ভ্যালু শো করছি। খেয়াল করছেন? এই যে এখানে এই কালারটা আর এই কালারটা ডিফারেন্ট। কেন? কেননা আমি এখানে একটা ডলার সাইন দিয়ে আমি আমার ডাটকে বোঝাচ্ছি যে এটা একটা ভ্যারিয়েবলের ভ্যালু এখানে ইনসার্ট করবো। কোন ভ্যারিয়েবলের ভ্যালু? var1 এর যে ভ্যালু, এখানে সেই ভ্যালুটা চলে আসবে var1 এ লেখা যাবে। এই কারণে আমি ডলার সাইন দিয়ে ওই ভ্যারিয়েবলের নামটা দিয়েছি। তো আপনি স্ট্রিং যদি স্ট্রিং এর মধ্যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চান, এইভাবে করবেন। তো এবার এটা গেল যে var1 যদি গ্রেটার দ্যান var2 হয়, তাহলে কি var1 অবশ্যই বড়। আর যদি এটা না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন? এটা আমাকে বলে দেওয়া লাগবে। যদি var1 গ্রেটার দ্যান var2 না হয় তাহলে কি হবে? তাহলে উল্টা হবে, var2 হচ্ছে গ্রেটার দ্যান var1, তাই না? অথবা আমি এরকম লিখতে পারি var1 ইজ লেস দ্যান var1, তাই না? দুইটাতে একই, var1 ইজ লেস দ্যান var2, বিষয়টা তো একই। আমি বোঝাতে পারছি? যদি এবং ইফ এবং ইলস এর ব্যাপারটা। এবার যদি আমি রান করি, রেজাল্ট কি আসবে বলেন তো? আগে আমি রান করার আগে শুনি আপনাদের কাছ থেকে রেজাল্ট কি আসবে। ইফ var1 গ্রেটার দ্যান var2, হ্যাঁ না, একদম আউটপুট আমরা কি দেখবো আমি সেটা জানতে চাচ্ছি। ফলস আসবে কেন এখানে? ট্রু কেন আসবে? আমি এটাই তো তখন বোঝাচ্ছি। আমরা তো এখানে প্রিন্ট করছি, আরো সহজ করে দিই, আমরা এখানে প্রিন্ট করছি। এই দুইটার যে কোনো একটা শো করবে। কোনটা শো করবে? ইফ এর মধ্যে যাবে না ইলস এর মধ্যে যাবে? ইলস এর মধ্যে যাবে। কেন? কারণ var2টা হচ্ছে বড়, var1 কখনোই var2 থেকে বড় না। এই কারণে ইলসে ঢুকে যাবে। যেহেতু ইফ কন্ডিশনটা সঠিক হচ্ছে না, তাহলে কোথায় যাবে? ইলসে যাবে। তার মানে আমি যখন 2 আর 6 দিলাম, তখন ওখানে লিখে দেবে যে 2 ইজ লেস দ্যান 6। কঠিন মনে হচ্ছে কি এটা? আবার আমি এটা একটু ঘুরাই দিই, আমি এখানে 2 জায়গায় 10 দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন, 10 ইজ গ্রেটার দ্যান 6। আমরা একটা বানাই ফেলি, এটা তো অ্যাপ না, এটার মধ্যে কাজ করছে। আমি দুইটা ভ্যালু দিয়ে দেবো, কোনটা বড় আমার অ্যাপ সেটা বানাই দেবে। এটা আমরা সফটওয়্যার বানাই ফেলছি। তো যদি এটা আমরা বুঝি, তাহলে হচ্ছে আমি পরেরটায় যাবো। আর যদি কারোর কোশ্চেন থাকে তাহলে আমাকে এখনই বলেন। এটা না বুঝলে পরেরটা বুঝতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আর একবার বলবো, এটা হচ্ছে আমি দুইটা কম্প্যারিজন করছি। তার মানে ইফ এবং ইলস যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট কি করবে?
ইফ একটা কম্প্যারিজন নিবে আপনার কাছ থেকে, মানে একটা কন্ডিশন নিবে, এই কন্ডিশনের ভ্যালুটা যদি সঠিক হয় তাহলে ইফের মধ্যে যা আছে সেই কোডটা এক্সিকিউট হবে, আর যদি এই কন্ডিশনটা ভুল হয় তাহলে ইলসের মধ্যে যা আছে তাই এক্সিকিউট হবে। এই আছে ব্যাপার। এই কন্ডিশন বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না, হচ্ছে? এবার বুঝতে পারছেন? এটা খুবই সহজ জিনিস, আপনি শুধু একটু ভাবতে হবে, হ্যাঁ, নিজে নিজে একটু ইমাজিন করতে হবে যে কি ঘটছে। এবং আমি বললাম এইটা দিয়ে পৃথিবীর সব কিছু করা যায়। আপনি যে কোনো একটা সিচুয়েশন বলেন, আমরা ইফ দিয়ে ইলস দিয়ে করে ফেলবো, যা বলবেন তাই। সিজিপিএ ক্যালকুলেটর বলেন, স্কুলের রেজাল্টের একটা ক্যালকুলেটর বলেন, হয় না? কিভাবে প্রত্যেক সাবজেক্টের ভিতরে থাকে না সিজিপিএ, আমরা বা জিপিএ কিভাবে বের করি? আপনাদেরকে আমরা ভুলে গেছি, সবাই তো মনে হয় কলেজের না, কলেজের আপনাদের সিজিপিএ তে চলে গেছে, এখনো জিপিএ কাউন্ট হয়। জিপিএ পাস যদি হয়, আমরা জিপিএ পাস কিভাবে বের করি? সেই ভেবে আমরা ইফিল দিয়ে কিন্তু এটা বের করতে পারি, যে কোনো ভ্যালু। আপনার বাংলাতে কত পেয়েছেন, ইংরেজিতে কত পেয়েছেন, অঙ্কে কত পাইছেন, এভাবে ভ্যারিয়েবলে সবগুলো লিখে দেবেন। লিখে দিয়ে ইফিলস দিয়ে ক্যালকুলেট করে দিলে এ আপনার সিজিপিএ বের করে দিয়ে দেবে। এটা আমরা বানাইতে পারবো না, কি কঠিন? আচ্ছা, ওইটা আমরা একদিন বানাবো, এই ক্লাসেই বানাবো, একটা জিপিএ ক্যালকুলেটর বানিয়ে ফেলবো। অথবা আমাদের প্রথম যে ফ্লাটার অ্যাপ হবে ওইটা জিপিএ ক্যালকুলেটর হলো। আপনি স্কুলে দেখালেন যে আমি অ্যাপ বানাইছি আমার মোবাইলে। আচ্ছা, নেক্সটে যাই। যদি আমরা এটা বুঝে থাকি, আমরা আরেকটা সম্পর্কে জানবো। আরেকটা স্টেটমেন্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এখন আমরা একটা জিনিস ভাবেন যে ইফ এবং ইলস দিয়ে যদি কাজ করতে হয়, কন্ডিশন কি শুধু একরকম হয়? কন্ডিশন কত রকম হতে পারে? আমি বললাম যে ইকুয়াল ইকুয়াল হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে না? তো এখন কোন সময় কোনটা করব? আমি কি সবগুলোর জন্য ইফ কত গ্রেটার দ্যান কত হয় তাহলে কি হবে, ইফ সামথিং গ্রেটার দ্যান সাম লেস দ্যান কত হয়, এইভাবে যদি বারবার করেন কোডটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করব। তো এখানে যেটা করব, আমি যে কোনো জিনিস, যে কোনো ভ্যালুকে আমি চাচ্ছি যে সুইচ ভার 1, আমি একটা ওয়ার্ড ক্যালকুলেটর বানাই। ওয়ার্ড ক্যালকুলেটর কেমন? আমি চাচ্ছি আমি যদি 1 এন্ট্রি দেই, সফটওয়্যার আমাকে লেখা দেখাবে ONE, মানে ট্রান্সলেট করে আমার সফটওয়্যারটা দেখাবে। আমি লিখলাম যে এন্ট্রি দিলাম, সফটওয়্যার আমাকে রিটার্ন করবে DW02, মানে বুঝতে পারছি কি জিনিস? এরকম একটা জিনিস যদি আমি বানাইতে চাই, তাহলে আমাদের যদি ইফ দিয়ে করতে হয় তাহলে কত বড় হবে চিন্তা করছেন? ইফ প্রথমে পুরোটা মানে ভ্যারিয়েবল ইকুয়াল 1 কিনা চেক করে আমি ওখানে প্রিন্ট করব 1, তারপরে ইফে গিয়ে আবার আরেকটা দিব। এইভাবে যদি করে আমি একটা ইফ দিয়ে করে দেখাই, তাহলে বিষয়টা একই জিনিস দুইভাবে করে দেখাই। ইফ ভ্যারিয়েবল 1 ইকুয়াল 1, তাহলে হচ্ছে প্রিন্ট করবে প্রিন্ট 1। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি, যদি আমার এন্ট্রি দেয়া এই ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি 1 হয় তাহলে সফটওয়্যার কি করবে? 1 প্রিন্ট করবে। সেম ভাবে আমি যদি ইলসে গিয়ে আমি আবার দিই যে ইফ ভ্যারিয়েবল 1 ইকুয়াল 2, তাহলে কি হবে? প্রিন্ট করবে হচ্ছে 2। এবার এটাকে আবার কপি করি, এর মধ্যে ইলসের মধ্যে আবার দিই, মানে জাস্ট চিন্তা করেন এইভাবে আপনার 10টা সংখ্যার জন্য 10 বার এটা করা লাগবে, 100টার জন্য 100 বার করা লাগবে। তো এইটা যদি আপনি করেন তাহলে তো সমস্যা না, সারাদিন এইটাই করে বেড়াতে হবে, তাই না?
তো ইফ দিয়ে আমি বললাম ইফ দিয়ে সব হয় না তা কিন্তু না, এইভাবে সব হয়। আপনি পৃথিবীর যে কোনো অ্যাপে এটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। সরি, 3 হচ্ছে 3 হবে। এভাবে আমার 100টার জন্য 100 বার লিখতে হবে, তাই না? 100 বার ইফ ইলস কন্ডিশন তৈরি করতে হবে। এবার যদি আমি এখানে 20 দিই, তাহলে আমার সফটওয়্যারে কি দেখাবে? সফটওয়্যারে 2 দেখাই দিয়েছি। মানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছে না তা না। কিন্তু এবার যদি আমি এই 10টার জন্য করতে যাই, তাহলে চিন্তা করছেন কোডটা কত বড় হয়ে যাবে ইফ এলস দিয়ে। এই ক্ষেত্রে আমরা ইউজ করব সুইচ স্টেটমেন্ট। যখনই দেখবো আমার অনেক বেশি ইফ এলসের ব্যবহার হয়ে যাচ্ছে, বা এমন কোনো কন্ডিশন যেখানে অনেক মানে বারবার চেঞ্জ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি সুইচ স্টেটমেন্ট ইউজ করি। সুইচ var1, তাহলে কি করবে যে 1 এর যে ভ্যালুটা এটা ও চেক করবে, এবং বিভিন্ন আমি যেই যদি ভ্যারিয়েবল 1টা যদি 1 হয় তাহলে কি হবে, মানে অনেকটা একই রকম। আপনি খেয়াল করেন অনেকটা একই রকম, কিন্তু কোডটাকে আমরা অনেক সিম্পলিফাই করে ফেলতে পারছি। ব্রেক করে দিই। সেম ভাবে কেস এটা হচ্ছে কেস 2 হলে কেস 3 কেস 4। আমি 9টার জন্যই বানাই। হ্যাঁ, 6 7 9। তো এইগুলা এই তো মোটামুটি আমি যেটা বানাতে চাচ্ছিলাম 9 হবে। তো যেটা বানাতে চাচ্ছিলাম সেটা মোটামুটি হয়ে গেছে। আমি এখানে এবার যদি 8 লিখি, যে ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 8, আমার এখানে 8 করে দিলাম, 8 রিটার্ন করছে। তো এটা কিভাবে হলো? আমার সুইচ স্টেটমেন্টের যে আমাদের এক্সপ্রেশন হচ্ছে সুইচ এখানে একটা প্যারামিটার নেবে, এটা অর্থাৎ এই ভ্যারিয়েবলটা নিলে যে প্যারামিটার, এবং এর যে মাল্টিপল কেস আছে প্রত্যেকটার সাথে মিলাবে যে কোনটার সাথে মিলবে। আমার এর মধ্যে এখন কত আছে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা এখন কত? হ্যাঁ, এই ভ্যারিয়েবল 1 ইকুয়াল এখন কত? 8 আছে না, এখানে আমি অ্যাসাইন করেছি 8। তার মানে ও কি করবে, এর প্রত্যেকটা কেসের সাথে মিলাবে যে 8 কোথায় আছে, 8 আছে এখানে। ও তখন এইটুকু হচ্ছে রান করে দেবে, এই কোডটুকু এক্সিকিউট করবে। এবং এই কাজটা যদি আমার ইফ এলস দিয়ে করতে হতো তাহলে তো জান বের হয়ে যেত, বারবার ইফ এলস লিখে করতে হবে। এই কারণে সুইচ স্টেটমেন্টটা আমাদের খুব কাজে দেয়। তো এই বিষয়ে কোনো কোশ্চেন? কারণ যার একটু কোনো এটাও লং মনে হচ্ছে, এর থেকে সহজ আপাতত করা যাচ্ছে না। হ্যাঁ, রেজাল্ট শিট তৈরি করা হয়, অটোমেটিক চলে আসে, সেটা সফটওয়্যারে ব্যাকএন্ডে এমন কোড করা থাকে। এক্সেলে এরকম কোড আমাদের করা থাকে। এই কারণে এটাকে আরো একটু সহজ করা যায়, সেটা আমি নেক্সটে দেখাচ্ছি। তবে এটা সবচেয়ে আমাদের এফিশিয়েন্ট ওয়ে। হ্যাঁ, এই ওয়েটাতে আমরা বেশিরভাগ করে থাকি। সেই স্টেটমেন্টে এটা হচ্ছে আমরা বেশিরভাগ এইভাবেই করে থাকি। তাছাড়া অনেক সময় আছে না, এই যে আমরা 100 লিখি, 100 টাকা দেখা যায়, এটা ভাবে দেখা যায়, সেটা অনেকটা এরকম ভাবেই করা হয়। হ্যাঁ, যে আমরা লিখি না যে 100 টাকা অনলি, আপনি 100 টাকা লিখে দিচ্ছেন, ওইটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে 100 টাকা অনলি। তো এটা কিভাবে হচ্ছে, ওইটাও এরকম কোনো একটা পারফর্ম করা আছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো।
তো যদি আমরা সুইচ স্টেটমেন্টে এটা করতে পারি, এটা অনেক ইফেক্টিভ। এবং কেন ইফেক্টিভ আপনি যখন কোড করবেন তখন বুঝে যাবেন যে এটা কেন ইফেক্টিভ, খুবই কাজে লাগে এটা। আর একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে লুপ। আমরা লুপ বুঝি? তুমি বলছো ঠিক আছে। আচ্ছা, আপনারা কি লুপ বোঝেন? লুপ হচ্ছে, আচ্ছা মার্কারটা আমার নাই। আচ্ছা, লুপ মনে করেন আমি হচ্ছে একটা বৃত্ত আঁকাইছি এখানে। সাপোজ এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা আমি একটা প্রান্ত থেকে দৌড়ানো শুরু করলাম, দৌড়িয়েই যাচ্ছি। এই বৃত্ত কি কখনো শেষ হবে? এই বৃত্তটা যে কোনো জায়গা থেকে আমি দৌড়াচ্ছি, আমি তো বারবার ঘুরেই যাবো, তাই না? এরকম সিচুয়েশনকে আমরা লুপ বলে থাকি, যে যার কোনো শেষ নাই। আপনার ইনফিনিটি চিহ্ন আপনার অঙ্কতে তো আছে, এটা ম্যাথে যারা করছেন ইনফিনিটি চেনেন না, এই যে এরকম, হ্যাঁ ওইটা কি, ওটা ইনফিনিটি মানে ওর কোনো শেষ নাই, ও ঘুরতেই থাকবে। বৃত্তও একটা লুপ, ও আপনি ঘুরতেই থাকবেন, ওর কোনো শেষ নাই। তো এরকম যখন কোনো কিছু আমার বানাইতে হবে, যে আমি একটা কাজ একের অধিকবার করতে চাচ্ছি। এখন আমি যদি আমি চাচ্ছি যে এখানে আমাদের প্রজেক্টের নামটা 10 বার প্রিন্ট হোক, তো আমি তাহলে কি 10 বার নামটা লিখবো? তাহলে তো আমার প্রোগ্রাম করে এত সফটওয়্যার বানিয়ে তো লাভ হলো না, যদি আমার এক কাজ 10 বার করা লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা একটা লুপ ইউজ করবো। আজকে আমরা একটা ফর লুপ শিখবো। ফর লুপের মধ্যে আমরা একটা কন্ডিশন দিব, যে আমি চাচ্ছি কতবার প্রিন্ট করতে, আমি চাচ্ছি 10 বার প্রিন্ট করতে। হ্যাঁ, তো আমি 10 বার যখন প্রিন্ট করতে চাচ্ছি তখন দেব ফর var 1 equal 1। আচ্ছা, এইটা ভার না দিয়ে আমি আই দিই, তাহলে আমার একটু বুঝতে, i equal 1, i less than 10, i plus plus। এই কন্ডিশনটা কি কেউ বুঝতে পারছেন? এখন যদি আমি আগে শেষ করি, প্রোগ্রামটা শেষ করে তারপরে দেখি। আচ্ছা, আমি দেখি আমাদের রেজাল্ট আসছে না। স্কিল ডেভেলপমেন্ট আমি লিখছি কয়বার? একবার। কিন্তু এখানে প্রিন্ট হয়েছে কতবার? 10 বার, 9 বার। কিন্তু কেন? আমি তো ভ্যারিয়েবলের ভ্যালু দিয়েছি 10, তাহলে এখানে 9 বার কেন প্রিন্ট হলো? 10 বার প্রিন্ট হওয়ার কথা ছিল না? এই জন্য এই কন্ডিশনটা আমাদের একটু বুঝতে হবে। আয়ের মান 10-এর ছাড়া কম, এইটাই হচ্ছে আমাদের মেন কাজটা করছে। মানে শুরু হচ্ছে কোথায়? প্রথমে আমি অ্যাসাইন করছি আয়ের ভ্যালু 1, ঠিক আছে? এবং আয়ের ভ্যালু এখানে আমার এই 10টা দেওয়ার দরকারই ছিল না। হ্যাঁ, আমি এই 10টা দেবো না, আমি জাস্ট একটা অ্যাসাইন করব। আচ্ছা, প্রথমে আয়ের ভ্যালু আছে 1 থেকে শুরু হচ্ছে, কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে? আয়ের ভ্যালুটাই যে বলছে i equal 1 প্রথমে আছে, তারপরে আয়ের ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা লেস দ্যান 10 হচ্ছে। যে আয়ের ভ্যালুটা লেস দ্যান 10 অথবা 10 এর সমান হয়ে যাবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। তাহলে তো ওই লুপ আজীবন চলতে থাকবে, ওর তো শেষ নাই। আমি যদি এখানে ইনফিনিটি করে দিই, তাহলে ও আজীবন চলতে থাকবে। এই কারণে আমার আয়ের ভ্যালুটাকে আমি একটা ফিক্সড করে দিতে হবে, যে আমি আয়ের ভ্যালু কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। যেহেতু আমি দিয়েছি যে আয়ের ভ্যালু লেস দ্যান 10 হবে, মানে লেস দ্যান 10 কত? 10-এর থেকে ছোট কত? 9 সর্বনিম্ন। এই কারণে 9 বার প্রিন্ট হয়েছে। এবার এর সাথে যদি আমি কম্প্যারিজনটা একটু বাড়াই দিই, যে লেস দ্যান ইকুয়াল করে দিই, তাহলে কয়বার প্রিন্ট হবে?
এবার 10 বার আসবে। কারণ কি আমি এবার বললাম যে আয়ের ভ্যালু হয় লেস দ্যান হবে অথবা সমান হবে। 10 এর সমান হবে, আয়ের ভ্যালু 10 এর ছোট হবে অথবা সমান হবে, তাহলে 10 বার। এবার যদি আমি এখানে 10 এর জায়গায় 1000 করে দিই তাহলে 1000 বার প্রিন্ট হবে। তাহলে লুপ বুঝতে পারছি আমরা। আমরা এবার লিখতে পারবো না একটা ভ্যালু 1000 বার, 2000 বার, 10000 বার বা 1 লক্ষ বার, পারবো? 1000 বার এই কথাটা চলে আসছে। এবার এইটাকে আপনি কপি পেস্ট করে যে কোনো বন্ধুকে পাঠান, সমস্যা নেই, যে আমি এতবার তোমার জন্য এটা লিখছি। তো আমরা মোটামুটি লুপটা বুঝতে পারছি না। এই কালারটা আমি দিচ্ছি না, এটা অটোমেটিক আসতেছে। বুঝতে পারছেন? এবার বোঝা যায়? আচ্ছা, এবার আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের হাতে হচ্ছে এখনো অনেক সময় আছে। আপনারা সবাই একটু ডার্ট প্যাড বই থেকে কম্পিউটার ওপেন করেন, করে আমরা যখন শিখলাম একটা প্র্যাকটিস করেন। এবার একটা প্র্যাকটিক্যাল সেশনে যায়। আমি আমার লেকচারটা শেষ করে ফেলছি।